নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সকল পরিষেবাগুলি প্রদান করা হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নথিভুক্ত কৃষকদের প্রতি বছর 2টি কিস্তিতে খরিফ এবং রবি শস্য চাষের আগে আর্থিক সহায়তা হিসাবে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এই কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি পরিষেবা হলো কোনো কৃষক যদি কোনো দুর্ঘটনাজনিত কারণে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এবং 3 নম্বর যে পরিষেবাটি প্রদান করা হয় সেটির সম্পর্কেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সেটি হলো কৃষক বন্ধু ভাতা, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে কৃষককে 1,000 টাকা করে ভাতা প্রদানের ব্যবস্থাও রয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন, কি কি এলিজিবল ক্রাইটেরিয়া আছে, সেই সঙ্গে ফর্ম কিভাবে ফিল আপ করবেন, সব কিছুই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রথমেই আপনাদের আমি কৃষক বন্ধুর ভাতা পাওয়ার জন্য যে আবেদনপত্র পূরণ করতে হয় সেই আবেদনপত্রটা সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। তারপর যাবতীয় তথ্য এই ফর্ম ফিল আপ করতে করতেই আপনি পেয়ে যাবেন, মানে এলিজিবল ক্রাইটেরিয়া কী কী, কোন কোন ডকুমেন্টস দিতে হবে। সেই সঙ্গে আপনারা একটা প্রশ্ন করেছিলেন যে আপনি যদি অন্য কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন কি না। পরপর ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে সমস্ত উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনার যদি কৃষক বন্ধু ভাতা পাওয়ার জন্য আবেদন করার ইচ্ছা থেকে থাকে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনার এখানেই আছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন বিষয়ে কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদনপত্র, মানে কৃষক বন্ধু ভাতাটা কিন্তু কৃষক বার্ধক্য ভাতা, অর্থাৎ আপনার বয়স 60 বছর অতিক্রান্ত হলে তবেই আপনি এই কৃষক বন্ধু ভাতার জন্য আবেদন করতে পারবেন। একটি এলিজিবল ক্রাইটেরিয়া আপনারা জানতে পারলেন। এখানে প্রথমে আপনাদের লিখতে হবে মহকুমার নাম এবং জেলার নাম, তারপর দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম, মানে যিনি আবেদন করছেন তার নাম এখানে লিখে দিতে হবে। 2 নম্বরে আছে পিতা অথবা স্বামীর নাম, মানে যিনি আবেদন করছেন তার পিতার নাম। মহিলা যদি হয়ে থাকেন তাহলে তার স্বামীর নাম এখানে লিখে দিতে হবে। এবং আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স 60 বছর আপনার হতেই হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার বয়সটা আপনি লিখে দিবেন। সেই সঙ্গে আপনাকে কিন্তু প্রমাণপত্রের কপি বা জেরক্স কপি যুক্ত করতে হবে, সেখানে নিজেকে স্বাক্ষর করতে হবে। আর এক্ষেত্রে প্রমাণ কপির ক্ষেত্রে আপনাদের আমি জানিয়ে রাখি, আপনারা এখানে কিন্তু আপনাদের আধার কার্ডের জেরক্স জমা করলেই হবে, সেখানেই আপনাদের ডেট অফ বার্থ লেখা আছে। পরের অপশান দেখুন, শারীরিকভাবে আপনি অক্ষম বা পঙ্গু কিনা। যদি হ্যাঁ হয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না হয়ে থাকেন তাহলে না লিখতে হবে। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তার প্রমাণপত্র, মানে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা আপনাকে জেরক্স করে দিতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখি আরও একটা কথা, আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন এবং তার জন্য যদি ভাতা পেয়ে থাকেন তাহলে আপনি কৃষক বন্ধুর জন্য আবেদন করবেন না, কারণ আপনার আবেদনপত্র গৃহীত হবে না। যে কোনো একটি ভাতার জন্য আপনি আবেদন করতে পারেন, আপনি একসঙ্গে 2টো ভাতা পেতে পারবেন না। আবেদনকারীর পূর্ণ ঠিকানা, এখানে বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনি পরপর গ্রামের নাম, ডাকঘর মানে পোস্ট অফিস, পিনকোড, থানা, ব্লক, জেলা সব কিছু বসিয়ে নেবেন। আর আপনার যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা আলাদা হয় তাহলে বর্তমানের সোজা আপনি বর্তমান ঠিকানা লিখবেন, স্থায়ী ঠিকানার সোজা স্থায়ী ঠিকানা লিখবেন। 4 নম্বর অপশানে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নম্বর, আপনাকে আপনার ভোটার কার্ডের নম্বরটা এখানে লিখে দিতে হবে। সেই সঙ্গে ভোটার কার্ডের জেরক্স কপিটাও যুক্ত করতে হবে এবং জেরক্স কপির ওপর আপনার একটা স্বাক্ষর করতেই হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নম্বর, যেটা বাধ্যতামূলক নয় দেখছেন, এখন কিন্তু এটা বাধ্যতামূলক। আপনাকে আপনার আধার কার্ডের নম্বরও দিতে হবে, সেই সঙ্গে জেরক্স কপি দিয়ে তার উপর আপনাকে সিগনেচার করতে হবে। অর্থনৈতিক অবস্থা, মানে আপনি যে ভাতার জন্য আবেদন করছেন আপনার বর্তমানে অর্থনৈতিক অবস্থা কেমন সেই সম্পর্কে তথ্য আপনাকে দিতে হবে। বর্তমানে নিজ মালিকানাধীন জমির পরিমাণ আপনার কত, এখানে ফর্মে সংযোজিত BL&LRO RI মহাশয়ের শংসাপত্র যুক্ত করতে হবে বলে বলা আছে। এই BL&LRO বা RI মহাশয়ের যে শংসাপত্র তা কিন্তু এই ফর্মের সঙ্গেই নিচের দিকে আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখুন। তারপর দেখুন এখানে আপনার যদি নিজস্ব জমি থেকে থাকে তাহলে কোন ব্লকে কোন মৌজায়, জেল নম্বর কত, খতিয়ান নম্বর কত, দাগ নম্বর, সেই সঙ্গে জমির পরিমাণ কত, সব কিছু লিখে দিতে হবে। আর যদি আপনার বর্গা জমি হয়ে থাকে তাহলে সেটা কোন ব্লকে, মৌজা, জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং জমির পরিমাণ উল্লেখ করতে হবে। এরপর দেখুন উক্ত জমি নিজ হাতে যদি আপনি চাষ করতেন, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ, আর বর্তমানে চাষ করেন কি না
তার জন্য হ্যাঁ কিংবা না এর ওপর আপনি টিকচিহ্ন দেবেন বা এই দিকটাতে আপনি হ্যাঁ লিখে দিবেন। তারপর দেখুন বর্তমানে নিজের কোনো আয় আছে কিনা, যদি আয় থেকে থাকে তাহলে তার বিবরণ দিবেন। আপনি যদি অন্য কোনোভাবে আয় করে থাকেন তাহলে হয়তো কৃষক বার্ধক্য ভাতার জন্য আপনি আবেদন করতে গেলে আপনার আবেদনপত্র গৃহীত না হতে পারে। মানে ধরুন আপনার ছোটোখাটো একটা ব্যবসা আছে যার থেকে আপনি প্রত্যেক মাসে 20,000 টাকা বা 10,000 টাকার উপরে আয় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওটা লিখলে এখান থেকে আপনার আবেদনপত্র মঞ্জুর নাও হতে পারে। অর্থাৎ আপনার সেভাবে কোনো রোজগার নেই, সেটা এখানে লিখতে হবে, না লিখে দিলেই হবে। তারপর দেখতে পাচ্ছেন অন্য সূত্র থেকে আপনি যদি পেয়ে থাকেন তাও কিন্তু এখানে লিখতে হবে, আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে লেখার প্রয়োজন নেই বা না লিখে দিবেন। 6 নম্বরে দেখুন ক বিষয় যদি হ্যাঁ হয় তাহলে ক্ষয়ের জন্য আপনাকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র নিয়ে তাকে যুক্ত করতে হবে। ক বিষয়টা কি দেখুন, কৃষি শ্রমিক কিনা, আপনি কৃষি শ্রমিক কিনা এখানে হ্যাঁ কিংবা না সেটা আপনাকে লিখতে হবে। আর পশ্চিমবঙ্গে বসবাসের কাল, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কতদিন বসবাস করছেন সেটাও কিন্তু এখানে লিখতে হবে। আপনার জন্ম যদি পশ্চিমবঙ্গে হয়ে থাকে তাহলে আপনার বয়স যা সেটাই এখানে লিখে দিলে চলবে। তবে এক্ষেত্রে জানানো আছে ক্ষয়ের জন্য আপনাকে প্রধানের সার্টিফিকেট নিতে হবে। 7 নম্বরে দেখুন তফসিলভুক্ত জাতি উপজাতি কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি এখানে হ্যাঁতে ঠিক চিহ্ন দিবেন, না হয়ে থাকলে না ঠিক চিহ্ন দিবেন। এবং যদি হ্যাঁ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। 8 নম্বরে দেখুন আবেদনকারীর পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ এখানে দিতে হবে। প্রয়োজনে পৃথক পৃষ্ঠা যুক্ত করতে বলেছে। যদি আপনাদের পরিবারে অনেক বেশি সদস্য থেকে থাকেন তাহলে তাদের নাম ঠিকানা লেখার জন্য আপনি একটা আলাদা পৃষ্ঠা যোগ করতে পারেন। এখানে নাম প্রথমে লিখতে হবে, তাদের ঠিকানা লিখতে হবে, বয়স, পেশা, মাসে কত আয় করেন, আবেদনকারীর সঙ্গে তাদের কি সম্পর্ক, মানে আপনি যদি আবেদন করে থাকেন আপনার সঙ্গে সম্পর্ক কি, আবেদনকারী এর ওপর তারা নির্ভরশীল কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, না হয়ে থাকলে আপনি না লিখবেন। 9 নম্বরে দেখুন কেন্দ্র, রাজ্য সরকার কিংবা স্থানীয় প্রশাসন বা সরকার পোষিত কোনো সংস্থা থেকে অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা, হ্যাঁ কি না লিখতে হবে। এটাই আপনাদের প্রশ্ন ছিল। অন্য কোনো ভাতা পেলে আপনি কৃষক বার্ধক্য ভাতার জন্য বা কৃষক বন্ধু ভাতার জন্য আবেদন করতে পারবেন কিনা। এক্ষেত্রে স্পষ্টই জানানো হয়েছে আপনি যদি কেন্দ্র বা রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন বা সরকার পোষিত কোনো সংস্থা থেকে ভাতা পেয়ে থাকেন তাহলে এখানে সেটা লিখতে হবে, আর ভাতা পেয়ে থাকলে আপনি কিন্তু পাবেন না। তো উভয় ক্ষেত্রে আপনাকে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের শংসাপত্র নিতে হবে। ফর্মে কিন্তু সংযোজন আছে, সেখানেই আপনাকে সিল দিয়ে সিগনেচার করলে হবে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। 10 নম্বরে দেখুন এতর দ্বারা আমি অঙ্গীকার করে দিচ্ছি, মানে আপনি এখানে স্বঘোষণা করছেন। স্বঘোষণা করার পরে এটা আপনি পড়ে নেবেন, আমি এটা আর পড়তে যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে। এরপর এখানে আপনার স্বাক্ষর করতে হবে ওপরে, যদি সই করতে না জানেন তাহলে টিপ সই দিতে হবে। এবং এই জায়গাতে গ্রাম পঞ্চায়েত প্রধান কিংবা পঞ্চায়েত সমিতির সভাপতি সিগনেচার করবেন এবং সিল দেবেন, সেই সঙ্গে তারিখটাও উল্লেখ করবেন। তারপরে 2 নম্বরে আপনি দেখুন 2 নম্বর অংশে দেওয়া আছে, এখানেও কিন্তু আপনি ফিল আপ করে নেবেন। এতর দ্বারা জানানো যাচ্ছে যে শ্রী অথবা শ্রীমত্তা এবং এখানে নাম, আপনার পিতা অথবা স্বামীর নাম, গ্রাম, পোস্ট, জেলা এবং কত সাল থেকে আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেইটা এখানে লিখে দেবেন। তারপর আপনার সব কিছু দেখে এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান কিন্তু সিগনেচার করবেন এবং সিলমোহর করবেন। তারপরে দেখুন আবার একটি শংসাপত্র আছে, একইভাবে একই কিন্তু সমস্ত বয়ান লেখা আছে, আপনি দেখে নেন। আমি একটা পড়ে দিয়েছি আর দ্বিতীয়বার এগুলো পড়তে যাচ্ছি না। এক্ষেত্রে BL অ্যান্ড LRO কিংবা রেভিনিউ অফিসার কিংবা রেভিনিউ ইন্সপেক্টর উনি কিন্তু সিলমোহর দিয়ে সই করবেন। তারপর দেখুন একই ফরম্যাট আবার আছে, সেই ফরম্যাটটাও আপনি ফিল আপ করে নেবেন। সেটা ব্লক উন্নয়ন আধিকারিক মানে BDO উনি সিলমোহর দিয়ে সিগনেচার করবেন। এরপরেও একই বয়ান আছে যা আপনাকে আপনার পঞ্চায়েত সমিতির সভাপতির দ্বারা সিলমোহর দিয়ে সিগনেচার করিয়ে নিতে হবে। তারপর দেখুন এখানে আছে তদন্তকারী আধিকারিকের রিপোর্ট। এবার আপনি যখনই আপনার ADA অফিসে বা কৃষি দপ্তরে গিয়ে জমা করলেন তখন আপনার আবেদনপত্রে যা যা যুক্ত আছে সব কিছু ওনারা খতিয়ে দেখবেন। খতিয়ে দেখার পরে যদি মনে করেন যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে এখানে উনি সিগনেচার করবেন এবং এখানে ব্লকের নাম লিখবেন, সেই সঙ্গে সিল দিবেন এবং আপনি কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য এলিজিবল বলে সেখান থেকেই গণ্য হবে, বা আপনি কৃষক বার্ধক্য ভাতা হিসাবে প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন। তবে এক্ষেত্রে দেখুন লেখা আছে যে আবেদনপত্রটি বিবেচনার জন্য গৃহীত হলো, মানে উনি বিবেচনার জন্য গ্রহণ করলেন এবং আবেদনপত্র ত্রুটিপূর্ণ না প্রয়োজনীয় সার্টিফিকেট সমূহ সংযোজিত না থাকার জন্য বাতিল বলে গণ্য হলো, সেটাও কিন্তু ওনাকে উল্লেখ করতে হবে। যদি গৃহীত হয় তাহলে উনি এখানে টিকচিহ্ন দিয়ে গ্রহণ করে নেবেন, আর যদি গৃহীত না হয় তাহলে এই 2 নম্বরে টিকচিহ্ন দিয়ে
ফিরিয়ে দিতে পারেন বা আপনার আবেদনপত্র না মঞ্জুর করে রিজেক্ট করে দিতে পারেন। এবার কৃষক বন্ধু ভাতায় আবেদন করার জন্য কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু তথ্য আপনি কিন্তু এই ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গেই জানতে পারলেন। এবার আপনি এই ফর্ম কোথা পাবেন? এই ফর্ম আপনি আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকে পেয়ে যাবেন এবং আপনাকে সেখানেই জমা করতে হবে। এরপরেও যদি আপনার প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।